কৃষক বাঁচাও দেশ বাঁচাও, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব মোরা শক্তিশালী 2026 সালের সোনার বাংলাদেশ। 2026 সালের ময়মনসিংহ বিভাগের কৃষি ও মৎস্য মহাপরিকল্পনা। আজকে আমি আপনাদের সামনে বলতে চাই 2026 সালের এই মহাপরিকল্পনা নিয়ে আজকে যে আমি আপনাদের সামনে সতর্কবাণী দিতে যাচ্ছি, আমরা যদি এই সতর্কবাণী অক্ষরে অক্ষরে পালন করতে পারি তাহলে 2026 সালের ময়মনসিংহ বিভাগের যে খাদ্য নিরাপত্তা নিয়ে আজকে সতর্কবাণী দিচ্ছি, আমরা সেই সতর্কবাণী নিয়ে যদি উদ্বুদ্ধ হই তাহলে আমাদের এই 2026 সালের বিপ্লব ঘটবে। তার আগে আমি আপনাদের বলতে চাই, আমার এই ইউটিউব চ্যানেলটি বেশি বেশি প্রচার করার জন্য সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আমার পেজটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার আমার কলিজার টুকরা মেহনতি কৃষক ও মৎস্যজীবী ভাইয়েরা, 2026 সালে বিশ্বজুড়ে যে ভয়াবহ খাদ্য সংকট আসছে তা রুখতে আমাদের এখনই কোমর বেঁধে মাঠে নামতে হবে। আমাদের আর তামাক চাষ করার দরকার নেই। 2026 সালের খাদ্য নিরাপত্তা মিশনকে মোকাবেলা করতে হলে আমাদের তামাক চাষের পরিবর্তে আমাদের ফসল চাষ করতে হবে। আমাদের এখান থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হব, আর নয় তামাক চাষ, আমরা ফসল ফলাবো। মনে রাখবেন, 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। আমরাই এদেশের আসল পাহারাদার। জাগো ব্রহ্মপুত্রের বীর জনতা, জাগো ব্রহ্মপুত্রের বীর জনতা, জাগো। 2026 সালকে মোকাবেলা করো। 2 নম্বর, জেলাভিত্তিক ধান, আলু, গম ও ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা টন। কৃষক বাঁচাও দেশ বাঁচাও, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব মোরা শক্তিশালী 2026 সালের সোনার বাংলাদেশ। ভাইরা আমার, আমাদের 4 জেলার সুনির্দিষ্ট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা আমাদের অর্জন 2026 সালে করতেই হবে। জেলা: ধান টন, আলু টন, গম টন, ভুট্টা টন, মাছ টন। প্রথমেই আমরা জেনে নেব আমাদের বৃহত্তর ময়মনসিংহর ঐতিহ্যময় জেলার সম্পর্কে। আজকে আমাদের এই ময়মনসিংহ জেলার জন্য আমাদের লক্ষ্যমাত্রা কত আমরা জেনে নেই, চলুন। ময়মনসিংহ জেলার জন্য ধানের লক্ষ্যমাত্রা 15,50,000 টন 2026 সালের উৎপাদনের লক্ষ্যমাত্রা। আলু 4,20,000 টন লক্ষ্যমাত্রা 2026 সালে। গম 18,000 টন 2026 সালের উৎপাদনের লক্ষ্যমাত্রা। ভুট্টা 60,000 টন 2026 সালের উৎপাদন লক্ষ্যমাত্রা। মাছ 4,50,000 টন 2026 সালের উৎপাদনের লক্ষ্যমাত্রা। এবার জেনে নেওয়া যাক আমাদের জামালপুরের সম্পর্কে। যে খায় কামায় সে যায় জামালপুরে। জামালপুরের জামাই আদর অতি মধুর,
অতিথিপরায়ণের দেশ জামালপুরের মানুষ। আসুন আমরা সেই জামালপুর সম্পর্কে জেনে নেই। জামালপুরের ধানের লক্ষ্য 2026 সালে দিয়েছেন 8,20,000 টন, আলু 5,50,000 টন, গম 20,000 টন, ভুট্টা 70,000 টন, মাছ 1,10,000 টন। শেরপুরের মানুষ অনেক ভালো, অনেক পরিশ্রমী, অতিথিপরায়ণ। আসুন আমরা সেই শেরপুর সম্পর্কে জেনে নেই। ধান 5,80,000 টন, আলু 2,90,000 টন 26 সালের উৎপাদন লক্ষ্যমাত্রা। গম 12,000 টন 2026 সালের উৎপাদন লক্ষ্যমাত্রা। ভুট্টা 45,000 টন 2026 সালের উৎপাদন লক্ষ্যমাত্রা। মাছ 85,000 টন 2026 সালের উৎপাদন লক্ষ্যমাত্রা। এবার জেনে নেওয়া যাক নেত্রকোনা সম্পর্কে আমরা জানব। 11,40,000 টন 2026 সালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধান। আবারও বলছি, শেরপুরের 2026 সালে ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা 11,40,000 টন, আলু 2,10,000 টন, গম 8,000 টন, ভুট্টা 35,000 টন, মাছ 2,20,000 টন 2026 সালের উৎপাদন লক্ষ্যমাত্রা। 3 নাম্বার, জাগো জাগো মমিন সিংহের বীর জনতা, জাগো তোমরা জাগলে 2026 সালে বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে শান্তির হাসি হাসবে। আধুনিক শস্য ক্যালেন্ডার, আউশ, আমন ও বোরো। প্রিয় ময়মনসিংহের কিশোর কিষানি ভাইরা আমার, BARIO BADC নির্দেশিত সময় ও সঠিক চারা বয়স মেনে চাষ করলেই সফলতার মূল্য চাবিকাঠি আমাদের হাতের দোরগোড়ায়। আমরা যদি আউশ, আমন ও বোরো এই 3টে সিজনে সঠিক সময় চারা বপন করতে পারি, সঠিক সময় চারা রোপণ করতে পারি এবং ভালো কোম্পানির, সরকারের নির্দেশিত ভালো কোম্পানি যেমন BARI BADC এই কোম্পানির উন্নত উচ্চ ফলনশীল জাতের চাষবাস করতে পারি, তাহলে আমাদের সফলতা মূল চাবিকাঠি আমাদের হাতের দোরগোড়ায়। আসুন আমরা আউশ, আমন, বোরো মৌসুম সম্পর্কে জেনে নিই। মৌসুম: বীজ বপন, বীজতলা, চারা রোপণ, চারার সঠিক বয়স, উন্নত জাত ও কোম্পানি। আউশ 15 মার্চ থেকে 15 এপ্রিল এর মধ্যে আমাদের বীজতলা
প্রস্তুত করতে হবে, সুন্দর করে প্রস্তুত করে আগাছা পরিষ্কার করে আমাদের বীজ বপন করতে হবে। এই বীজগুলার বপনের পরে আমাদের সুন্দর পরিচর্যা করে যখন বীজতলা আমাদের চারা দিয়ে ভরে যাবে, তখন এপ্রিল এবং মে অর্থাৎ এই চারাগুলোর বয়স যখন, এই আউশ ধানের চারাগুলোর বয়স যখন 20 থেকে 25 দিন হবে, তখন আমাদের এই চারাগুলো রোপণ করতে হবে। ভালোভাবে আমাদের চাষযোগ্য জমি চাষাবাদ করে এই চারাগুলো আমরা রোপণ করব। আমরা কি কি ধান চাষ করব জেনে নেই এবার। বিরি ধান 48, 98 এবং 99 জাতের উন্নত উচ্চ ফলনশীল। কি কোম্পানি বলেছি, কোম্পানিগুলো কিন্তু বলেছি, আবার বারবার বলা সম্ভব না, আপনারা ডিসক্রিপশন থেকে জেনে নেবেন। আবার বলে দিচ্ছি, BADSC BARI 48, 98 এবং 99 জাতের বিরি ধান আপনারা চাষ করবেন, অত্যন্ত উচ্চ ফলনশীল। এই আউশ ধানগুলো যদি আপনারা আবাদ করতে পারেন, আমাদের বিঘা প্রতিতে 20 থেকে 25 মণ আমাদের ধান উৎপাদন করা সম্ভব। আসুন এবার আমরা আমন ধান সম্পর্কে জেনে নিই। আমার এই আমন ধানের সিজন সম্পর্কে আমরা জেনে নিই। আমরা কখন বীজ বপন করব, কখন রোপণ করব, কয়দিন বয়সের চারা আমরা রোপণ করব। আমরা বীজ বপন করে যে চারাগুলো আমরা চাষ করব, রোপণ করব, কয়দিন বয়সের সেটাও জেনে নেব, এবং কি কি ধানের জাত আমরা এই আমনের সিজনে আবাদ করব বা চাষ করব সেটাও জেনে নেব। আমাদের আমন 15 জুন থেকে 15 জুলাই মধ্যে বীজতলা প্রস্তুত করে বীজ বপন করতে হবে। আর জুলাই ও আগস্ট এর মধ্যে 25 থেকে 30 দিন যখন এই আমন ধানের চারার বয়স হবে, তখন আমরা যে জমিতে চারা রোপণ করব ওই জমি চাষবাস করে প্রস্তুত করে আমরা এই 25 থেকে 30 দিন বয়সী আমরা এই ধানের চারাগুলো চাষ করব। কি কি ধানের জাত আমরা চাষ করব? বিরি ধান 75, বিরি ধান 87, বিরি ধান 103 উন্নত উচ্চ ফলনশীল। এই ধানগুলো যদি আমরা চাষ করি, আমাদের বিজ্ঞানীরা এই সিজনের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে এই ধানগুলো আবিষ্কার করেছেন, যার দ্বারা আমাদের উন্নত উচ্চ ফলনশীল এই জাতের ধানগুলো যখন আমরা চাষবাস করব, তাহলে আমাদের বিঘাতে 25 থেকে 30 মণ ধান উৎপাদন করা সম্ভব। এবার চলুন বাম্পার ফলন বোরো ধান। এবার আমাদের বিজ্ঞানীরা, কৃষি বিজ্ঞানীরা, বাংলাদেশের ধান গবেষণার যত কৃষি বিজ্ঞানীরা আছে, আমাদের জন্য এই 26 সাল মোকাবেলা করার জন্য তারা বাম্পার ফলনের জন্য একটা উন্নত উচ্চ ফলনশীল জাতের ধানের আবিষ্কার করেছেন। এবার জেনে নেওয়া যায় আমাদের সেই ধানের জাত কি এবং কখন আমরা বীজ বপন করব, কখন আমরা এই বীজের তলা থেকে চারা নিয়ে আমরা চারা রোপণ করব, এবং কয়দিন বয়সের আমাদের এই চারাগুলো হলে আমরা চাষ করতে পারব, কয়দিন বয়সের চারা আমরা উঠে চাষবাস করব, এটা আমরা জেনে নেব। বোরো নভেম্বর এবং ডিসেম্বর এই সময় বীজতলা প্রস্তুত করে আমরা বীজ বপন করব। জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আমরা 30 থেকে 35 অথবা 35 থেকে 40 দিন
বয়সের চারা আমরা জমিতে লাগাবো, যে জমিতে আমরা চাষ করব সেই জমিতে আমরা লাগাবো। কি ধান লাগাবো? বাম্পার ফলনের জন্য, 2026 সাল মোকাবেলা করার জন্য। এবার আমাদের সেই আমাদের প্রতীক্ষিত অধীর আগ্রহে যে যাত্রী শোনার জন্য আমরা অধীর আগ্রহ করে বসে আছি বা শোনার জন্য ভিডিওটি আপনারা দেখবেন, এখন আমি সেই বাম্পার 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 ফলনের জন্য বাংলাদেশের 26 সাল মোকাবেলা করার জন্য ময়মনসিংহ বিভাগের মানুষকে আমি আজকের চমক হিসাবে বলিতেছি, আপনারা যদি বোরোর সিজনে এই বাম্পার ফলনের জন্য এই উন্নত উচ্চ ফলনশীল ধানের জাত যদি লাগাতে পারেন, আর আমাদের দুর্ভিক্ষ নয়, আর আমাদের ভয় নাই ময়মনসিংহবাসী। আসুন আমরা সেই ধানের জাত সম্পর্কে জানি। 89 জাতের ধান, বিরি ধান 92, বিরি ধান 100। এই ধান যদি আমরা চাষবাস করতে পারি, তাহলে আমাদের যদি প্রকৃতির দুর্যোগ মোকাবেলা করতে না হয়, তাহলে আমাদের প্রতি বিঘাতে প্রায় 35 থেকে 40 মণ ধান উৎপাদন করা সম্ভব। আসুন আউশ, আমন এবং বোরো, যে জাতের ধানের সম্পর্কে এতক্ষণ আমরা জাতগুলো উল্লেখ করে বলেছি, সেই জাতের ধানগুলো উৎপাদন আমরা যদি করতে পারি, 2026 সালে আমাদের দুর্ভিক্ষ আমাদের দরগড়ায় আসতে পারবে না ইনশাল্লাহ। কিন্তু আপনাদের বলতে চাই, এই উন্নত উচ্চ ফলনশীল জাতের যে ধান আবিষ্কার করেছেন আমাদের বাংলাদেশের কৃষিবিদরা, কৃষি বিজ্ঞানীরা, তাদের অক্লান্ত পরিশ্রম, তারা পরিশ্রম করে আমাদের এই উপহার 2026 সালে আমাদের দিয়েছেন। এজন্য আমি ময়মনসিংহ বিভাগের কৃষানীদের পক্ষ থেকে কৃষিবিদদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবার আসুন আমরা 4 নম্বরে আলোচনা করি। জেলা ভিত্তিক পাহাড় ও হাওরের বিশেষ মহা পরিকল্পনা ময়মনসিংহের মানুষের জন্য। কৃষক বাঁচাও, দেশ বাঁচাও। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। গর্ব মোরা শক্তিশালী 2026 সালের সোনার বাংলাদেশ। পাহাড় হাওরের বিশেষ পরিকল্পনা ময়মনসিংহ ও নেত্রকোনা। আবারও বলতেছি, পাহাড় হাওরের বিশেষ পরিকল্পনা ময়মনসিংহ ও নেত্রকোনার জন্য। পাহাড় এবং হাওরের বিশেষ একটা পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করব। এই পাহাড় এবং হাওর দুইটা জেলার মধ্যে, ময়মনসিংহ ও নেত্রকোনা। আসুন জেনে নেই আমাদের প্রতীক্ষিত এই মহাপরিকল্পনার কথা। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি হাওর এলাকার অকাল বন্যা মোকাবেলায় কম্বাইন্ড হারভেস্টার ও রিবাপার মেশিন ব্যবহার করে দ্রুত ফসল ঘরে তুলতে হবে। পুরো গ্রাম একযোগে হারভেস্টিং প্রস্তুতি নিন। আবারও বলি, এই হাওর অঞ্চলে আমাদের মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমরা যে এই এলাকার বন্যা, অকাল বন্যা হয়, আগাম বন্যা হয়, এই জন্য আমাদের এই আগাম বন্যা মোকাবেলা করার জন্য আমাদের কৃষকদের পাশে কম্বাইন্ড হারভেস্টার ও রিপাপার মেশিন ব্যবহার করে দ্রুত ফসল ঘরে তুলতে হবে।
পুরো গ্রাম একযোগে ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হারভেস্টিং প্রস্তুতি আমাদের নিতে হবে, তাহলে 2026 সাল আমাদের আর কোনো চিন্তা থাকবে না ইনশাল্লাহ। যত বিপদ আসিবে আল্লাহ তাআলা তত বিপদ বাংলার বুক থেকে উঠিয়ে এনে যাবে। বাংলার মানুষ ন্যায় পরায়ণ, বাংলার কৃষক কিষানীরা সহজ সরল, বাংলার মানুষ আল্লাহ ভীরু। আমরা কৃষি নির্ভরশীল, আমাদের উপর আল্লাহর রহম আছে, তাই 26 সালের মোকাবেলা আমরা জয় হব। আসুন এবার শেরপুর ও পাহাড় অঞ্চলের সম্পর্কে আমরা জেনে নিই। এতক্ষণ আমরা সমতল ভূমির বিভিন্ন সমতল এবং হাওর নিয়ে কথা বললাম। সমতল এবং হাওরের কৃষক কিষানীদের আমরা পরামর্শ দিয়েছি। তাহলে আমার পাহাড়ের কৃষক কিষানীরা ওনারা মনে করছেন আমরা পাহাড়ে থাকি, আমাদের কথা কি ভুলে গেছেন? না, কেন ভুলব? আপনারা আমার কলিজার ভাই, কলিজার বোন। পাহাড় মানেই ভারসাম্যহীন পৃথিবীর খোঁটা হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর ওই পাহাড়ের মানুষ আমার কাছে অনেক দামি। যারা পৃথিবীর ভারসাম্যহীন করার জন্য আল্লাহ তাআলা আমাদের এই পাহাড় সৃষ্টি করেছেন, ওই পাহাড়েই আপনাদের বসবাস, আল্লাহর রহমত। ওই পাহাড়ের মাটি হলো বাংলাদেশের সোনার ঘাঁটি। আসুন আমরা শেরপুর ও পাহাড়ি অঞ্চল সম্পর্কে জেনে নেই, পাহাড়ের জন্য আমরা কি পরিকল্পনা করেছি। পাহাড়ের ঢালে উচ্চ ফলনশীল শিমুল আলু, পাহাড়ের ঢালে উচ্চ ফলনশীল শিমুল আলু আমাদের চাষবাস করতে হবে। 2026 সালে যেন আমাদের ভাতের ওপর এই শিমুল আলু খাওয়ার পরে প্রভাব কমে যায়। শিমুল আলু, বাড়ি মিষ্টি আলু, মানে আমাদের কি কি জাতের শিমুল আলু মিষ্টি আলু চাষ করতে হবে সেই জাত সম্পর্কেও আজকে আপনাদের আমি তথ্য দেব। মিষ্টি আলু 12, 14, 15 উন্নত জাতের আমাদের এই শিমুল এবং মিষ্টি আলু চাষ করতে হবে। পাশাপাশি আমাদের পাহাড়ে পর্যাপ্ত পরিমাণ, আমাদের এই ময়মনসিংহ বিভাগের পর্যাপ্ত পরিমাণ পাহাড়ে আখ হয়, গ্রামের ভাষায় কুশাল বলা হয়, আখ হয়। সেই আখ চাষ করতে হবে। শুধু খালি আখ চাষ করলে হবে না। 26 সালে মোকাবেলা করার জন্য বাংলাদেশের চিনি কল আছে, আমরা দরকার হলে আমাদের নিজেদের চিনি নিজেরাই যেন উৎপাদন করতে পারি, সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ পাহাড়ে আখ চাষ করতে হবে এবং উন্নত উচ্চ ফলনশীল বীজ দিয়ে করতে হবে। কি বীজ? ঈশ্বরদী 39 জাত, ঈশ্বরদী 40 জাত এবং উচ্চ ফলনশীল। আমাদের আখ কি কি জাতে চাষ করতে হবে? ঈশ্বরদী 39 এবং 40 এবং উচ্চ ফলনশীল। আমাদের পাহাড়ে আরও অনেক চাষ করতে হবে। আরেকটি চাষের কথা বলতে চাই পাহাড়ের মানুষের জন্য। আরে পাহাড়ের মানুষ কত পরিশ্রমী, না দেখলে চিন্তা করা যাবে না। আপনাদের ঋণ বাংলার মানুষ শোধ করতে পারবে না। আসুন পাহাড়ের মানুষ, আপনারা শিমুল আলু, মিষ্টি আলু এবং আখের সম্পর্কে আপনাদের বলেছি। এবার আপনাদের বলবো মধুর হাড়ি সম্পর্কে। এবার আসুন আমরা পাহাড়ের মানুষ আনারস চাষ করব। আনারস চাষ করব। কি কি আনারস চাষ করব? এমনি আর সেই পুরাতন দিন বাদ এবং নতুন নিয়ে আধুনিক নিয়ে আমরা উৎপাদন বৃদ্ধির জন্য, বেশি বেশি ফলনশীল হওয়ার জন্য উন্নত বীজের দরকার, উন্নত প্রযুক্তির দরকার। তাই আসুন আমরা সেই আনারসের জাত সম্পর্কে জানি। ডুগডুগি ও জায়ান্ট কিউ, ডুগডুগি জাত ও জায়ান্ট কিউ জাত। ডুগডুগি জাত কি? ডুগডুগি জাতের আনারস অত্যন্ত মধুর মতো মিষ্টি, দেশি জাতের, একদম পিওর খাঁটি দেশি জাতের আনারসের জাতের নাম ডুগডুগি। এই জাতের আনারস 500 থেকে 1 কেজি পর্যন্ত হয়, 500 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত ওজন হয়।
আর জায়ান্ট কিউব হাইব্রিড অনেক বড় আকারের হয়, 2 কেজি থেকে শুরু করে 5 কেজি পর্যন্ত একটা আনারসের ওজন হয় এই জায়ান্ট কিউব। স্বাদে এবং মিষ্টিতে একটু কম। তাতে কি হয়েছে, আমাদের প্রয়োজন উৎপাদন বৃদ্ধি করা। চাষ, আনারস চাষ, এই সমস্ত জাতের আনারস চাষের, উন্নত জাতের এই যে জাতগুলো বললাম, চাষ বাড়িয়ে দিতে হবে আমাদের। আসুন এবার আমরা জামালপুর সম্পর্কে জানি। জামালপুরের অনেক চরাঞ্চল আছে, জামালপুরের মানুষ অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমী, জামালপুরের মানুষ অতিথিপরায়ণ, জামালপুরের মানুষ ভালো। জামালপুরের কৃষক কিষানী ভাইদেরকে বলতে চাই, আপনাদের অনেক জমি আছে, অনেক যমুনা নদীর পার দিয়ে, যমুনা নদীর ওই পারে অনেক চর আছে। আমি ব্যক্তিগতভাবে মোটামুটি জামালপুর সম্পর্কে কিছুটা জানি। জামালপুরের মানুষের জন্য ভাগ্য ফিরে আসতে পারে মরিচ ও উন্নত জাতের আলু। আপনাদের মরিচ চাষ করতে হবে, উন্নত জাতের আলু চাষ করতে হবে। 2026 সালের বাংলাদেশের খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এই জন্য আপনারা মরিচ ও উন্নত জাতের আলু চাষ করেন। কি জাতের আলু চাষ করবেন? বাড়ি আলু 40 ও 44 জাতের চাষ করবেন। পাশাপাশি আপনাদের চরাঞ্চলে অনেক পর্যাপ্ত পরিমাণ আখের চাষ হয়, আপনারা সেই আখের চাষ বাড়িয়ে দিয়ে বাংলাদেশের অর্থনীতি স্বনির্ভরতা আনতে হবে আপনাদেরকেই। আপনারাই হবেন 2026 সালের বাংলাদেশের একজন পাহারাদার। আসুন এবার আমি আপনাদের 5 নাম্বার সম্পর্কে জানি। বিষমুক্ত চাষাবাদ ও পরিবেশ রক্ষা। ভাইরা আমার, অধিক ফলনের আশায় জমিকে বিষাক্ত করবেন না। আমার ময়মনসিংহের কৃষক কিষানী ভাইরা, অধিক ফলনের আশায় আমাদের উর্বর ভূমি, এই ভূমি আমাদের সব, এই ভূমিতে অধিক ফসলের আশায় এই মানুষের অশিক্ষিত, কৃষি সম্পর্কে যে না জানে, মাটি সম্পর্কে যে না জানে, তাদের পরামর্শে অধিক পরিমাণ বিষ না প্রয়োগ করবেন না, তাতে আমাদের জমি নষ্ট হয়ে যাবে। আসুন বিষমুক্ত চাষ করা মানে অধিক করা, ঘাস মারা বিষ দিবেন না। এতে মাটির বন্ধু কেঁচো, ব্যাঙ, কাঁকড়া ও সাপ মারা যায়। অধিক করা ঘাস মারা বিষ যদি আপনারা জমিতে দেন, মাটির যে বন্ধু পোকা আছে, এই কেঁচো, ব্যাঙ, কাঁকড়া, সাপ, এগুলো মারা যায়। এগুলো মাটির বন্ধু, উর্বরতা বাড়ায়। এই জন্য কড়া বিষ আপনারা প্রয়োগ করবেন না। বিষ দিলে মাটির উর্বরতা চিরতর নষ্ট হয়ে যায়। আরও ক্ষতি আছে, যদি বিষ দেন আপনার ওই জমিতে উর্বরতা নষ্ট হয়ে যাবে। তাই ভাই আসুন, আমাদের সম্পদ এই মাটি, এই জমি, এই ভূমি আমরা নষ্ট করব না। প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু মাটিকে নষ্ট করব না, আমরা কৃষি জমিকে নষ্ট করব না। আমাদের প্রজন্মের পর প্রজন্ম ভোগ করবে। পাখির সাহায্যে পোকা দমন করতে হবে। কিভাবে দেখেন, আমি বলতে চাই, ক্ষেতের ধানের জমির মাঝে মাঝে আপনারা বাঁশের আগা, ঝাড়ালা ডাল এগুলা পুঁতে দিবেন। তাতে করে ক্ষতিকর যে পোকাগুলো আছে, এই পোকাগুলো পাখিরা খাবে, খেয়ে ওই ডালে বসবে, আবার পোকা খাবে, আবার ডালে বসবে। এই জন্য মাঝে মাঝে কঞ্চি এবং বাঁশের আগা এবং ঝাড়ালা আপনারা ডাল পুঁতে দিবেন। দেওয়ার কারণে এই পোকাগুলো, ক্ষতিকর পোকাগুলো আমাদের পাখি খেয়ে ফেলবে। তার দ্বারা
কি হলো, আমাদের পাখিরও জীবন বাঁচলো এবং ক্ষতিকর পোকাগুলো শেষ করে দিল এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হলো। আমাদের প্রকৃতির যে পাখির সকালে ঘুম ভাঙে কিচিমিচি ডাক, সেই পাখির বংশ বিস্তারও, পাখির খাদ্য আমরা ওখান থেকে যোগান দিলাম। আচ্ছা, এবং আপনার বিষের খরচ বাঁচবে, পরিবেশও রক্ষা হবে। আসুন 6 নম্বরে আমরা দেখি আমাদের পরিকল্পনা কি ময়মনসিংহ বিভাগের জন্য। সরকারের কাছে ময়মনসিংহ বিভাগের কৃষকদের প্রাণের দাবি। 2026 সালের এই বিপ্লব সফল করতে হলে রাষ্ট্রের কাছে আমাদের কিছু জোরালো দাবি আছে। ময়মনসিংহের কৃষক ভাইরা 2026 সালের এই বিপ্লব, এই দুর্ভিক্ষ, এই খাদ্য নিরাপত্তা মিশন মোকাবেলা করবে ঠিকই, কিন্তু তাদের রাষ্ট্রের কাছে তাদের কিছু দাবি আছে। আসলে তো সত্য কথা, যদি রাষ্ট্রে দুর্ভিক্ষের জন্য 2026 সালের রাষ্ট্রকে সহায়তা করার জন্য ওই ময়মনসিংহের সাধারণ প্রান্তিক কৃষক যদি এই রোদ, চৈত্র মাসে রোদ, এই প্রবল শীতকে উপেক্ষা করে ওই উর্বর ভূমিতে যদি তারা আমাদের কল্যাণে বাংলাদেশকে খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য, বাংলাদেশের খাদ্যের বিপ্লব ঘটানোর জন্য যদি তারা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে কাজ করতে পারে, তাদের তো কিছু রাষ্ট্রের কাছে দাবি থাকতেই পারে। আসুন আমার ওই ময়মনসিংহ বিভাগের কৃষকদের রাষ্ট্রের কাছে কি দাবি আমরা জেনে নেই। 1 নম্বর, সারের নিশ্চয়তা। কি দাবি করছে দেখেন, তারা আসলেই ময়মনসিংহের কৃষকরা আসলেই 2026 সালকে শপথ হিসেবে নিয়েছে যে আমরা শপথ করলাম 2026 সালে আমরা কৃষি বিপ্লব ঘটাবই। তাই প্রথমেই তাদের প্রয়োজন কি, সার। এই জন্য সারের নিশ্চয়তা চেয়েছে। দেখা যাক ভিতরে কি আছে। 2026 সালের এই যুদ্ধের যেন কোনোভাবেই সারের সংকট না হয়। ইউরিয়া, টিএসপি, পটাশ ও দস্তার নিরবিচ্ছিন্নতা সরবরাহ দিতে হবে, সরবরাহ চাই। কি বলেছে, আমরা 2026 সালে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমরা ভয়ের জাতি না, আমরা ভয় করি না, কিন্তু রাষ্ট্রকে আমাদের নিরবিচ্ছিন্ন সার, ইউরিয়া সার, টিএসপি সার, পটাশ সার দস্তা সার নিরবিচ্ছিন্ন সরবরাহ দিতে হবে। সার জানি আমাদের ঘাটতি না হয়। আপনারা রাষ্ট্র আমাকে দেখবেন, আমরা রাষ্ট্রকে দেখব। আবার 2 নম্বরে কি বলেছে, বিশেষ কৃষি প্রণোদনা। দুর্যোগ মোকাবেলায় উচ্চ ফলনশীল বীজ ও উন্নত আধুনিক কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে বা সুলভ মূল্যে দিতে হবে। তারা বলছে দুর্যোগ মোকাবেলায় উচ্চ ফলনশীল বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে ও সুলভ মূল্যে দিতে হবে। ভালো কথা, ওনারা এত কষ্ট করবে, রাষ্ট্র তো ওনাদের দিতে হবে। আমি রাষ্ট্রের কাছে বলতে চাই, ওনাদের দাবিগুলো আপনারা শুনবেন, দেওয়ার চেষ্টা করবেন। 3 নম্বরে, নদী ও খাল খনন। সেচ সুবিধার জন্য ব্রহ্মপুত্র নদ ও হাওরের খালগুলো দ্রুত পুনঃখনন করতে হবে। আবারও বলি, সেচ সুবিধার জন্য ব্রহ্মপুত্র নদ ও হাওরের খালগুলো পুনরায় নতুন করে খনন করতে হবে, যেন তারা কি করতে পারে, যেন তারা ওই পানি দিয়ে খেতে খামারে দিতে পারে এবং 2026 সালের কৃষি উৎপাদন ঘটাতে পারে, কৃষির বিপ্লব ঘটাতে পারে। 4 নম্বরে, বিদ্যুৎ বিল। কৃষি সেচ ব্যবহৃত বিদ্যুৎ বিল অর্ধেক করতে হবে। কৃষি সেচ ব্যবহৃত বিদ্যুৎ বিল অর্ধেক করতে হবে। আমি বাংলাদেশ সরকারের সকল কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ সরকারকে
আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, ময়মনসিংহের মানুষের যে দাবিগুলো আছে কৃষি সম্পর্কিত, আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা জানতে পারেন, তাদের সকল সমস্যা আপনারা সার্বিকভাবে সমাধান করার চেষ্টা করবেন। আমাদের এই প্রান্তিক কৃষক যদি 2026 সালকে মোকাবেলা করার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাদের ওই দুর্ভিক্ষকে মোকাবেলা করার জন্য কোমরে গামছা বেঁধে কোমর বেঁধে ওই কৃষক কিষানি যদি মাঠে নামতে পারে, আমাদের মুখে অন্ন জোগাড় করার জন্য, আহার দেওয়ার জন্য, তাহলে রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই? আছে। আপনারা রাষ্ট্রের দায়িত্বগুলো পালন করবেন। এমনি বাংলাদেশের কৃষক অবহেলিত, আমরা আর বাংলাদেশের কৃষকদের অবহেলিত দেখতে চাই না। ময়মনসিংহ বিভাগের সম্মানিত আমার কৃষক কিষানি ভাইরা, ময়মনসিংহ বিভাগের বীর জনতা, বীর ভাই ও বোনেরা, আমি দৃঢ় কণ্ঠে আপনাদের সামনে ব্যক্ত করছি যে আপনারা 2026 সালের দুর্ভিক্ষর কথা শুনে যারা ভয় পেয়েছেন বা পাচ্ছেন, তাদের বলছি ভয়ের কিছু নেই। আল্লাহ বিপদ যেমন দেন, উদ্ধারের পথ তিনি বলে দিয়েছেন। 1971 সালে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপরে রাত্রের আধারে যেভাবে হামলা করেছিলেন, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারেন নাই। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলেন। বাংলাদেশ নামক একটি মানচিত্র বিশ্বের মানচিত্রে স্থাপন করতে পেরেছিলেন। লাল সবুজের ওই পতাকা বিশ্বের দরবারে পথ পথ করে উড়িয়ে দিতে পেরেছিলেন। সেই বাঙালি জাতি 2026 সালে খাদ্য মোকাবেলায় আবারও না হয় 71-এর মতো কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে আমরা মোকাবেলা করব। আমাদের তো ভয় নেই। আমাদের বাংলাদেশের 85 লক্ষ হেক্টর কৃষি জমি আছে, আমাদের উর্বর ভূমি আছে, আমাদের উর্বর মাটি আছে, আমাদের খেটে খাওয়া মানুষ আছে, আমাদের মানুষ আছে, আমাদের উর্বর ভূমি আছে। আমরা ওই মাঠে ময়দানে আমরা সবাই এক হয়ে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে 2026 সালকে মোকাবেলা করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমরা মাঠে ফসল ফলাবো। আমাদের ফসলের মাঠ সবুজে সবুজে ভরে যাবে। আমরা 2026 সালে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলবো, 2026 সাল আমরা বিশাল জনবহুল দেশ, প্রায় 20 কোটি মানুষ, আমাদের সীমিত জমি, আমাদের 85 লক্ষ হেক্টর কৃষি জমি, আমাদের এই সীমিত জমি নিয়েও আমরা 2026 সালকে মোকাবেলা করতে পেরেছি। আমরা 3 বেলা ভাত খেয়ে বেঁচে আছি, আমরা 3 বেলা মাছ ডাউল, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা স্বয়ংসম্পূর্ণ খাদ্য স্বয়ংসম্পূর্ণ জাতি, আমরা শক্তিশালী জাতি। যে জাতির খাদ্য স্বয়ংসম্পূর্ণ সে জাতি তত শক্তিশালী। যে জাতির খাদ্য নিরাপত্তা থাকে সে জাতি সর্বদিক দিয়েই নিরাপত্তায় থাকে। আমি বলতে চাই, খাদ্য মানে শক্তি,
খাদ্য সংকট মানে অস্থিরতা, খাদ্য সংকট মানে অস্থিরতা, দুর্ভিক্ষ মানে রাষ্ট্রের ঝুঁকি। আমরা যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, 2026 সালকে খাদ্য মোকাবেলা করতে পারি, দুর্ভিক্ষকে মোকাবেলা করতে পারি, এ জাতিকে কখনো ভেঙে ফেলা যাবে না, এ জাতিকে কখনো মুচড়ে উপড়ে ফেলা যাবে না। এ জাতি সাহসের জাতি, এ জাতি বীরের জাতি, এ জাতি জীবন দিতে দ্বিধা করে না। 26 সালে কাঁধ মিলিয়ে আমরা সবাই কাজ করব। জাগো বাঙালি, জাগো, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। গর্ব মোরা খাদ্যের শক্তিশালী 2026 সালের সোনার বাংলাদেশ। আমি বাংলায় গর্বে গর্বিত, আমি গর্বিত বাঙালি, আমি বাঙালি, আমি বাঙালি, আমি গর্বিত বাঙালি। আমার এই ভিডিও আপনাদের সবার মধ্যে আপনারা যার যার জায়গা থেকে প্রচার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2026 সালে সবাই প্রস্তুত হন, আবারও আমাদের জয় হবে, জয় হবে, জয় হবে। আবারও আমি আরেকটি বিভাগ নিয়ে আপনাদের সামনে আগামীকাল আসব। এতক্ষণ অপেক্ষা থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।